Welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. So আমি আবার সরি চেয়ে নিচ্ছি তোমাদের থেকে, কারণ আমি মাঝখানে তোমাদের ক্লাস 12 এর অনেক ভিডিও আমি দিতে পারিনি। আমি ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটা শুরু করেছিলাম। ওকে, সো সেই ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারের উপরে মোটামুটি সম্ভবত 4টি ভিডিও দেওয়া হয়েছিল, 4 থেকে 5টে তো ভিডিও দেওয়া হয়েছিল। তো আজকে আবার নতুন আমি আজকে শুরু করতে চলেছি। তো লাস্ট আমার যতদূর মনে পড়ে যেটা নিয়ে আলোচনা হয়েছিল, দ্যাট ইজ লরেন্জ ফোর্স। এরপরে লরেন্জ ফোর্স যে টোটাল ওয়ার্ক ডান যেটা, সেই টোটাল ওয়ার্ক ডান লরেন্জ ফোর্সের যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা নিয়ে ক্যালকুলেশন হয়েছিল লাস্ট। এটা হয় আর হচ্ছে ওদিকে সাইক্লোট্রন। তো সাইক্লোট্রন নিয়ে লাস্ট আলোচনা হয়েছিল মোস্ট প্রবলি। হ্যাঁ, তো লাস্ট যেটা আলোচনা হয়েছিল দ্যাট ইজ সাইক্লোট্রন, ওয়ার্ক ডান, লরেন্জ ফোর্স কর্তৃক যে কৃতকার্য, সে প্রথমে সাইক্লোট্রন কম্পাঙ্ক, তারপর হচ্ছে লরেন্জ ফোর্স কর্তৃক কৃতকার্য অবধি আমাদের হয়েছিল। তারপরে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি ডিউ টু সাম পার্সোনাল ইস্যুস। সো আজকে আবার আমি এই চ্যাপ্টারতে কন্টিনিউ করবো অ্যান্ড আমি চেষ্টা করবো এখন আপাতত মোটামুটি ভিডিওটাকে কন্টিনিউ রাখতে। মাঝে 2 সপ্তাহ আমি কোনো ভিডিও বানাতে পারিনি, সো দ্যাটস ওয়াই এখন আশা করি তোমরা ভিডিওটা যেরকম পেতে আগে সেরকমভাবেই পাবে। অ্যান্ড আই হোপ তোমরা আগের যে ভিডিওগুলো সেগুলো দেখেছো, এবং তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো আমার, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বলতে পারো। ওকে, সো এই চ্যাপ্টারে মোটামুটি আমরা লাস্ট আমি বললাম আগেই যে আমরা সাইক্লোট্রন কম্পাঙ্ক এবং লরেন্জ বল বা লরেন্জ ফোর্স নিয়ে আলোচনা করলাম, এবং লরেন্জ ফোর্স কর্তৃক কৃতকার্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং লরেন্জ বল কর্তৃক কৃতকার্যে আমরা যেটা দেখেছিলাম যে কৃতকার্যটা পুরোপুরি ইলেকট্রিক ফিল্ড ফোর্স যেটা, সেই ইলেকট্রিক ফিল্ড ফোর্সের উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক ফিল্ড ফোর্সের উপর ডিপেন্ড করে বা ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে না, সেটা আমরা দেখেছিলাম। ওকে, মানে ইট মিনস পাওয়ার, মানে রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, দ্যাট ইজ পাওয়ার, সেই পাওয়ারটা আমরা বের করেছিলাম। যাই হোক, তো আজকে আমরা এই চ্যাপ্টারেরই একটা অন্য টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে দুই তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া বা সমান্তরাল দুই মানে তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া নিয়ে আলোচনা করবো আমরা। মানে আমরা একটা তড়িৎবাহী তার নেব, সে তড়িৎবাহী তারকে দুরকম কেসে রাখবো। তো দুরকম কেসে রেখে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করাবো, এবং তড়িৎ প্রবাহ করিয়ে তার মধ্যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের যে ব্যাপার স্যাপার সেগুলো আলোচনা হবে। প্রথম কথা বলে রাখি, আমরা জানি এবং প্রথম ভিডিওতে বলেছিলাম যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম অনুযায়ী তার চারপাশে কি হয়, বৃদ্ধাঙ্গুল বরাবর যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে পরে এবং তাহলে বাকি আঙ্গুলগুলো কি করে, তড়িৎ আবেশ যেটা বা তড়িৎ ক্ষেত্র চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র যেটা, সেটাকে বসে, তাই তো। চৌম্বক আবেশ রেখা বা চৌম্বক বলরেখা, নট ক্ষেত্র, চৌম্বক আবেশ রেখা বা চৌম্বক বলরেখা, সেটা হচ্ছে এই জিনিসটাকে দেখা বাকি আঙুলগুলো। তো এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমাদের যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে দুটো তড়িৎবাহী তার। তো দুটো তড়িৎবাহী তারকে প্রথমে আমরা প্যারালাল ওয়েতে রাখবো, প্যারালালি রেখে তার মধ্যে তড়িৎ চালনা করবো, এবং তড়িৎ চালনা করে তার মধ্যে উৎপন্ন যে তড়িৎ চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রটা কিরকম হচ্ছে, আকর্ষণ টাইপ না বিকর্ষণ টাইপ, এটা নিয়ে আমরা ডিল করবো। তো একবার আমরা হচ্ছে সেম ডিরেকশনে কারেন্ট রেখে আমরা ডিল করবো, এবং অপোজিট ডিরেকশনে কারেন্ট রেখে ডিল করবো, মানে একে অপর অপোজিট ডিরেকশনে দেখতে হবে। এবং আরেকটা করবো আমরা হচ্ছে দুটো তারকে বা দুটো ওয়্যারকে কোণ করে, মানে একটা সার্টেন অ্যাঙ্গেল করে রেখে তার মধ্যে কারেন্টের ভ্যারিয়েশন করিয়ে আমরা কি করবো, আমরা তার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বা এই যাবতীয় কেস টেস নিয়ে আমরা এখানে ডিল করবো। ফাইন, তো বেশি কথা বা সময় নষ্ট না করে আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি। তো তোমরা দেখো যে একটা আমি ছবি করবো, তো আমার সাথে সাথে তোমরা ছবিটা করবে, এবং আমি কিছু স্টেটমেন্ট বলবো বা কিছু আমি স্টেটমেন্ট যেগুলো বলবো সেগুলোকে ভালো করে মাথায় রাখবে, দরকার পড়লে লিখে ফেলবে খাতার মধ্যে। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, okay, so let us discuss about the first one, that is আমরা যেটা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দুই তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া। তাই তো, দুটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তাদের যে পারস্পরিক ক্রিয়া এবং তড়িৎ প্রবাহের ফলে তাদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়াকলাপ হয়, তো সেটা হচ্ছে আমাদের আজকে আলোচনার মুখ্য বিষয়। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ হচ্ছে রেখাকি সমান্তরাল প্রবাহের নিয়ম। ঠিক আছে, তো তার মধ্যে প্রথম আমরা যেটা করবো সেটা সমান্তরাল প্রবাহের নিয়ম। তো আমরা এরকম দুটো সমান্তরাল তার নিয়েছি, ফিগার 1A আর 1B তে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমান্তরাল তার। এবং যদি ভালো করে খেয়াল করো, ফিগার 1A তে দেখতে হবে দুটো সমান্তরাল তারের মধ্যে একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে। তার জন্য এই তারের অ্যাক্রস উদ্ভূত যে বলরেখাটা, তো এবার আমরা মনে করলাম যে এরকম একটা কাগজের তল বা একটা টেবিল এরকম চিন্তা করলাম,
তো আমরা একটা যে কোনো একটা সাইড বলরেখা নিয়ে আমরা এখানে ট্রিট করছি এখানে, তো তার উপরে মনে করলাম একটা বলরেখাটা এরকম স্থাপিত আছে, এই তারের জন্য এখানে একটা বলরেখা স্থাপিত আছে, ঠিক আছে তো, আর এই তারের জন্য মানে এই তারের জন্য এখানে একটা বলরেখা চৌম্বক বলরেখাটা স্থাপিত আছে। এবং দেখতে পাচ্ছি দুই ঘাটটি বলরেখার যে ডিরেকশনটা বা বলরেখার দৈর্ঘ্য যে ডিরেকশন সেটা হচ্ছে আমার কি বাঁকের শেখা দৈর্ঘ্য যে ডিরেকশনটা সেটা হচ্ছে আমার ক্লকওয়াইজ রোটেশনে। মানে ওই যে আমরা আঙুলটাকে ঘোরাই, মানে যদি ওপর দিকে কারেন্টটা যায়, ওপর দিকে যদি কারেন্ট যায় আঙুলটাকে আমরা এভাবে ঘোরাই, নিচের দিকে কারেন্ট গেলে আঙুলটা এভাবে ঘোরাই, মানে একটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটা ব্যাপার আছে, তাই তো। তো এখানেও ঠিক ব্যাপারটা তাই দেখতে পাচ্ছ ফিগার 1 তে। ফিগার 1 দিকে খেয়াল করো, তার দুটোর মধ্যে দিয়ে কিন্তু অপোজিট কারেন্ট যাচ্ছে, তাই তো। তার জন্য এই বলরেখার যে ডিরেকশন বা আবেশ রেখার যে ডিরেকশন, এই আবেশ রেখার ডিরেকশন কিন্তু অপোজিট। এটা যদি ক্লকওয়াইজ হয় দেন দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক। তো এটা হচ্ছে সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে আমরা দুটো ছবি অঙ্কন করলাম। তো এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকম, যদি দুটি একমুখী সমান্তরাল প্রবাহ, যদি দুটি সবসময় কি হয় যে দুটি একমুখী সমান্তরাল প্রবাহ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, মানে এখানে দুজন কি সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে তো তার জন্য এখানে কি তৈরি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে আকর্ষণ। যেহেতু একই দিকে কারেন্ট যাচ্ছে তার জন্য এখানে কি হবে, আকর্ষণ। সেম ডিরেকশনে যেহেতু কারেন্ট যাচ্ছে তার জন্য এখানে যেটা হবে সেটা হচ্ছে আকর্ষণ হবে। আর দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, এবং এখানে কি হচ্ছে, এখানে বিকর্ষণ হচ্ছে মানে বিপরীতমুখী প্রবাহ, তাহলে পরে এখানে কি হবে, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে বিকর্ষণ। তাহলে এটাই হচ্ছে আমার সমান্তরাল প্রবাহের নিয়ম। তাহলে এখানে হবে আকর্ষণ আর এখানে হবে বিকর্ষণ। আরেকবার দেখে নাও, যদি তারের মধ্য দিয়ে সেম ডিরেকশনে কারেন্ট যায় দুটো সমান্তরাল তারের মধ্য দিয়ে, তাহলে যেটা হয় সেটা আকর্ষণ, এবং যদি দুটো সমান্তরাল তারের মধ্যে অপোজিট ডিরেকশনে কারেন্ট যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিকর্ষণ। ওকে, ওকে নাও এবার দেখো কি দেখা আছে বোর্ডে, দ্যাট ইজ কৌণিক প্রবাহের নিয়ম। তো এতক্ষণ সমান্তরাল প্রবাহ ছিল, এবার হচ্ছে কৌণিক প্রবাহ, মানে দুটো তড়িৎবাহী তারকে আমরা আগের ক্ষেত্রে আমরা সমান্তরাল ভাবে রেখেছিলাম, তো একটা সার্টেন অ্যাঙ্গেল করে রাখা হলো, মানে এদের মধ্যে একটা কোনো না কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে তো। ওকে ফাইন। তো যদি এরকম হয় তাহলে কি হবে, তো সেক্ষেত্রে ফিগার 2 তে দেখো কি হচ্ছে, দুটো তারের মধ্যে দিয়ে আলাদা আলাদা ভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি ইন্টারেস্টেড না যে কোনটা কিভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেম কি আলাদা আলাদা হলেও কোনো ব্যাপার নেই, এটা সেম ডিরেকশনে সবই বহির্মুখী। এখানে যেটা সেটা হচ্ছে 2B তে যেটা দেখতে পাচ্ছ সেটা অন্তর্মুখী, এটা ভেতরে থেকে আসছে, আর 2C তে একটা বহির্মুখী একটা অন্তর্মুখী। তাহলে এরকম তিন রকম টাইপের প্রবাহ তোমরা দেখতে পাচ্ছ। তো নিয়মটা হচ্ছে এরকম। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে দুটি তড়িৎ প্রবাহের অভিমুখ যদি পরস্পরের সাথে কোনো একটা কোণ উৎপন্ন করে ও দুটি প্রবাহে যদি ওই কোণের চূড়ার অভিমুখে অগ্রসর হয় অথবা চূড়া থেকে অবস্থিত হয় তবে তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। চূড়া বলতে এই জায়গাটা কথা বলা যায় চূড়া, তাই এই জায়গাটা কথা বলা যায় চূড়া, তাই তো। তাহলে কি বলেছে এখানে, যে যদি দুটি তড়িৎ প্রবাহ পরস্পর পরস্পরের সাথে একটা কোণ উৎপন্ন হয়, অবভিয়াসলি একে অপরের সাথে একটা কোণ উৎপন্ন করে আছে, এবং শুধু তাই নয়, এবং দুটি প্রবাহ যদি ওই কোণের চূড়ার অভিমুখে অগ্রসর হয়, দুটি প্রবাহ যদি কি হয় ওই কোণের চূড়ার অভিমুখে যদি অগ্রসর হয়ে থাকে, তাই তো। এই কোণের কোন দিকে চূড়ার অভিমুখ, মানে আমি যদি এটাকে চূড়া ধরি তাহলে চূড়ার অভিমুখে অগ্রসর হচ্ছে, অথবা যদি চূড়া থেকে অবস্থিত হয়, তাই না, অথবা যদি চূড়া থেকে অবস্থিত হয়, ফাইন, তবে অথবা চূড়া থেকে অবস্থিত হয় তবে তারা পরস্পর পরস্পর আকর্ষণ করে। তার মানে দুজনেই এখানে দেখতে পাচ্ছি চূড়া থেকে বেরোচ্ছে অথবা চূড়ার মধ্যে ঢুকছে, তাহলে বোথ কেসে যেটা হবে সেটা হচ্ছে আকর্ষণ। উভয় ক্ষেত্রে আমরা যেটা পাবো, এখানে আকর্ষণ হবে এবং এখানেও কি হবে, এবং এখানেও কিন্তু একই হবে, আকর্ষণ ঘটনাটাই ঘটবে, এখানে কিন্তু আকর্ষণ ঘটনাটাই ঘটবে। ফাইন, এটা হচ্ছে ফিগার 2A এবং 2B ক্ষেত্রে। 2C ক্ষেত্রে যেটা সেটা একটু আলাদা, বলছে প্রবাহ দুটি একটি যদি চূড়ার অভিমুখে অগ্রসর হয়, তাই তো, প্রবাহ দুটির একটি যদি চূড়ার অভিমুখে অগ্রসর হয়, সরি একটু ভুল হয়ে গেছে এখানে ছবিতে, I2 ডিরেকশনটা অন্য করে ফেলছি। হ্যাঁ, প্রবাহ দুটির একটি যদি চূড়ার অভিমুখে অগ্রসর হয় এবং অপরটি যদি চূড়া থেকে দূরে সরে যায় তাহলে পরস্পরকে বিকর্ষণ করে, মানে একটা প্রবাহ কোন দিকে চূড়ার অভিমুখে মানে এদিকে অগ্রসর হচ্ছে, তাই তো, এবং আরেকটা কি হচ্ছে চূড়া থেকে অবস্থিত হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এরা একে অপরকে যেটা করে থাকে সেটা হচ্ছে বিকর্ষণ। সেক্ষেত্রে এরা একে অপরকে কি করে থাকবে, সেক্ষেত্রে এরা একে অপরকে যেটা করবে সেটা হচ্ছে আমার বিকর্ষণ বা রিপালশন করবে। তাহলে এই দুই কেসে আকর্ষণ আর এই কেসে যেটা হবে সেটা হচ্ছে বিকর্ষণ, ঠিক আছে। তো এটা হচ্ছে কৌণিক প্রবাহের নিয়ম। তাহলে সেম ডিরেকশনে কারেন্ট গেলে পরে, ঠিক আগেরটার মধ্যে আলাদা কিছু নয়, সেম ডিরেকশনে কারেন্ট গেলে পরে হবে আকর্ষণ, ওকে, সেটা চূড়ার দিকে যাক বা চূড়া থেকে বেরোক, এবং অপোজিট যদি হয় একে অপরের তাহলে পরে যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে বিকর্ষণ। ওকে, দেখে নাও, টেক ইউর টাইম।
ওকে, নাও আবার নেক্সট টপিক ইজ তড়িৎবাহী অতি দীর্ঘ তারের ভেতর আকর্ষণ ও বিকর্ষণ বল। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে মানে যদি সেম দিকে কারেন্ট যায় তাহলে পরে কি আকর্ষণ হয়, যদি বিপরীত দিকে হয় তো বিকর্ষণ হয়, সেটা সমান্তরাল প্রবাহী হোক বা আমার কৌণিক প্রবাহী হোক। এবার আমি দুটি তড়িৎবাহী অতি দীর্ঘ তার নিয়েছি, মানে ইনফিনিটেসিমাল লং তার নেওয়া হচ্ছে, একটা এবি একটা সিডি, দুজনেই ইনফিনিটেসিমাল লং, তার জন্য লেখা হয়েছে তড়িৎবাহী অতি দীর্ঘ। এবং এবি তারের মধ্য দিয়ে বি থেকে এ ডিরেকশনে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সিডি তারের মধ্য দিয়ে ডি থেকে সি ডিরেকশনে কিন্তু I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যেহেতু দুজনের মধ্যে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা বুঝতে পারছো যে দুজনের মধ্যে আকর্ষণ বল হবে। তাহলে এখন কি করা হলো, এখন আমি এই সিডি এই কি বলে কি এই সিডি তারের যে প্রবাহ সেটা I2, এই সিডি তারের প্রবাহ I2 এর জন্য আমি এবি তারের উপর আমি একটা ক্ষুদ্র এলিমেন্ট ডিএল নিলাম। ঠিক আছে, এবি তারের উপর আমি কি নিলাম, ক্ষুদ্র এলিমেন্ট ডিএল নিলাম। এখন এই ডিএল যে এলিমেন্ট, সেই ডিএল এলিমেন্ট মানে এই সিডি তারের I2 প্রবাহের জন্য এবি তারের মধ্যে কি হলো, একটা ক্ষুদ্র প্রবাহ ডিএল নিলাম, মানে একটা বায়োসাভার্টের মতো ব্যাপারটা হবে। ঠিক আছে, তো যেরকম আমরা করেছিলাম আগে গেছে বায়োসাভার্ট বলবো না, বিআইএল মানে বিআইএল সাইন আলফা, ওই বিবিসি ফর্মুলা মতো। তো এখন এটার জন্য আমি কি করলাম, এখানে ক্ষুদ্র এলিমেন্ট দিয়ে দিলাম। তো ক্ষুদ্র এলিমেন্ট যদি ডিএল এখানে নিয়ে থাকি, তাহলে এই ডিএল ক্ষুদ্র এলিমেন্টে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র হবে ডিবি, দ্যাটস ইকুয়ালস টু μ0/2π ইনটু I2/r, যেটা অলরেডি আমরা আগে একটা ফর্মুলা দেখেছি, যেটা হয়ে থাকে ডিবি ইকুয়ালস টু μ0/2π I2/r, যেটা অলরেডি আমরা ফর্মুলা থেকে আমরা পেয়েছি, আর একটা ফর্মুলা এরকম ছিল। তাহলে এখন এই ডিএল যে এলিমেন্ট, সেই ডিএল এলিমেন্টের মধ্যে যে চৌম্বক ক্ষেত্র তার ভ্যালুটা হচ্ছে μ0/4π I2/r। এখন প্রশ্ন হচ্ছে এই ডিএল এলিমেন্টের উপরে এবং নিচে এবি তার, ঠিক আছে, উপর এবং নিচের যে এবি তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু শূন্য, মানে যেহেতু এ আর বিটা আর কি আমার ইনফিনিটেসিমাল লং, তাহলে ডিএল এর উপর নিচে এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, তার ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যাবে। এখন ডিএল এলিমেন্টে উৎপন্ন যে মোট চৌম্বক ক্ষেত্র, বা ডিএল এলিমেন্টে উৎপন্ন যে মোট চৌম্বক ক্ষেত্র, সেই মোট চৌম্বক ক্ষেত্র কি হবে, সেই মোট চৌম্বক ক্ষেত্র বি ড্যাশ, যেটা দেখতে পাচ্ছ, দ্যাটস ইকুয়ালস টু μ0/2π ইনটু I2/r, μ0/2π ইনটু যেটা হবে সেটা হচ্ছে I2/r। ফাইন, এবার এক্ষেত্রে যে অভিমুখ, এবার বি ভেক্টরের যে অভিমুখটা, যে বি ড্যাশের যে অভিমুখটা যেটা হবে সেটা হচ্ছে এবি এর অভিলম্ব বরাবর, তাই তো, নরমাল ডিরেকশন মানে ওদিকে মানে বোর্ড পার করে চলে যাচ্ছে। তো যেহেতু এখানে এরকম নেই, মানে আমার যেহেতু থ্রি ডাইমেনশনাল পিকচার, তার জন্য এখানে আমি কি করলাম, তার জন্য এখানে আমি এটাকে ওদিকে দিয়েছি, মানে বি ড্যাশ, তাই তো, মানে এবি এর অভিলম্ব হবে। ফাইন, তাহলে এখন ডিএল যে এলিমেন্ট, সেই ডিএল এলিমেন্টের উপর প্রযুক্ত বলের ভ্যালু কত হবে? তো ডিএল এলিমেন্টের প্রযুক্ত বল যদি ডিএফ হয়, ডিএফ ইকুয়ালস টু I ইনটু ডিএল ক্রস বি, I ইনটু ডিএল ক্রস বি ড্যাশ, অবভিয়াসলি I ইনটু ডিএল ক্রস বি ড্যাশ, তাই তো, I ইনটু ডিএল ক্রস বি ড্যাশ। এবার ঘটনা হচ্ছে এই ডিএল আর বি ড্যাশ যেহেতু পরস্পর অভিলম্ব, তার জন্য sin 90 যেটা সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো। sin 90 0 হয়ে গেলে কি হয়ে যাবে, তাহলে ডিএফ ইকুয়ালস টু কি দাঁড়াবে, ডিএফ ইকুয়াল টু হবে বি ড্যাশ I ডি। ও বাই দ্য ওয়ে, এখানে আইটা হবে I1, বিকজ কেন আমরা ডিএফ আমরা এর রেসপেক্টে বার করেছি, তাহলে এর মধ্যে প্রবাহিত মানে এর উপর প্রযুক্ত বলের মান বার করছি, প্রবাহিত তড়িতের মান কত I1, তাহলে I1 হবে, তো বি ড্যাশ I1 ডিএফ। So what is the value of b dash? That is μ0/2π। এখানে I1 তো ছিলই, এখানে I1 তো ছিল আর এখানে I2 ছিল, so I1 I2/r into what, into dl. So the value of df dl, that's equals to μ0/2π into I1 I2/r, তাই তো, μ0/2π অ্যাভারেজ পাবে, এটা হচ্ছে df dl এর মানে পার ইউনিট লেন্থে কতটা পরিমাণ ফোর্স ও এক্সপেরিয়েন্স করছে, এটা হচ্ছে ডিএফ ডিএল এর। ওকে, সো পার ইউনিট লেন্থে কতটা পরিমাণে ফোর্স এক্সপেরিয়েন্স করছে, দিস ইজ দ্য ডিএফ ডিএল। ওকে, এবার যেহেতু দুই তারের প্রবাহ সমমুখী, তার জন্য অবভিয়াসলি এদের মধ্যে কি হবে, একটা অ্যাট্রাকশন হবে এবং বিপরীত পক্ষে যদি হতো তাহলে বিকর্ষণ হতো। এখন যদি সাপোজ যদি আমার I1 আর I2 ইকুয়াল হয়ে যদি I হয়ে যায়, I1 এর ইকুয়াল হয়ে যদি I হয়, যদি দুটোর মধ্যে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, দেন এই যে ডিএফ ডিএল টার্মটা, এই ডিএফ ডিএল টার্মটাকে আমি ক্যাপিটাল F দিয়ে রিপ্রেজেন্ট করি, দেন ক্যাপিটাল F দ্যাট ইজ ডিএফ ডিএল, মানে পার ইউনিট লেন্থে যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করছে ও, দ্যাটস ইকুয়ালস টু μ0/2π ইনটু
I square by r. Division by 2 pi into I square by r. So this is the value of force, magnitude of force experienced by the wire. This is the magnitude of force which is experienced by the wire. Okay. এখন এই যে ফোর্সের যে এই তোমরা এই যেটা দেখতে পাচ্ছ, এই ম্যাথমেটিক্যাল টার্মটা দেখতে পাচ্ছ, এই ম্যাথমেটিক্যাল টার্মটার একটা বিশাল বড় ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? এই ম্যাথমেটিক্যাল টার্মটা থেকে আমরা একটা বিশেষ জিনিস বা একটা বিশেষ এককের আমরা ডেফিনিশন পাই, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তার ডেফিনিশনটা আমরা এখানে পেয়ে থাকি এসআই পদ্ধতিতে। তো এসআই পদ্ধতিতে আমরা জানি কারেন্ট ইউনিট কি হয় থেকে অ্যাম্পিয়ার। সেই অ্যাম্পিয়ারের ডেফিনিশনটা আমরা পাই কোথা থেকে? সেই অ্যাম্পিয়ারের ডেফিনিশনটা আমরা পেয়ে থাকি এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই ফর্মুলা থেকে আমরা অ্যাম্পিয়ারের ডেফিনিশনটা পেয়ে থাকি। কিভাবে পাই? পাওয়ার পাই হচ্ছে এরকম ভাবে, if I equals to 1, if I equals to 1 and R equals to 1, যদি I এর ভ্যালু 1 হয়, R এর ভ্যালু 1 হয়, then F will be what? That is mu 0 by 2 pi, that is 4 pi into 10 to the power minus 7 by 2 pi. ওকে, আচ্ছা, F মানে dF/dl মানে হচ্ছে নিউটন পার মিটার, তাই তো? That is dF/dl, which is what? That is Newton per meter. So what we get? Pi cancel, 2 4 cancel, so F equals to 2 into 10 to the power minus 7 Newton per meter. Okay. এবার এখান থেকে আমরা অ্যাম্পিয়ারের একটা ডেফিনিশন ড্র করতে পারি। ডেফিনিশনটা এরকম, যদি I1 I2 1 হয় বা R equal to 1 মিটার হয়, তাহলে এটা হলো, তাহলে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ শূন্য মাধ্যমে। কেন শূন্য মাধ্যম বললাম? কারণ মিউ নট যেটা, সেটা মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার মান বা পারমিয়াবিলিটির ভ্যালু হচ্ছে মিউ 0, মানে 4 pi into 10 to the minus 7। এটা এক্সাম্পল নটের বল, আমি আগেই বলেছিলাম। তো শূন্য মাধ্যমে 1 মিটার ব্যবধানে রাখা দুটি সুদীর্ঘ ঋজু এবং সমান্তরাল তারে যে স্থির তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে তাদের প্রতি মিটার দৈর্ঘ্যে 2 into 10 to the minus 7 নিউটন বল ক্রিয়া করবে, তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার প্রবাহ। আবার বলছি, শূন্য মাধ্যমে 1 মিটার ব্যবধানে রাখা, দেখো আরটা হচ্ছে 1, তাই তো? শূন্য মাধ্যমে 1 মিটার ব্যবধানে রাখা দুটি সুদীর্ঘ ঋজু এবং সমান্তরাল তারে, ঋজু মানে সোজা এবং সমান্তরাল তারে, ওকে, যে স্থির তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে, অবভিয়াসলি I1 I2 দুটি স্থির তড়িৎ প্রবাহের কোনো ভ্যারিয়েশন হচ্ছে না, যে স্থির তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে তারের প্রতি মিটার দৈর্ঘ্যে, কেন প্রতি মিটার দৈর্ঘ্যে বললাম? কারণ এখানে F টা অ্যাকচুয়ালি dF/dl, মানে ফোর্স পার ইউনিট লেন্থ, তার জন্য প্রতি মিটার দৈর্ঘ্য। এন্ড নট অনলি দ্যাট, ইউনিটটাতে লেখা আছে নিউটন পার মিটার, তো সেটাকে ভেঙে লিখেছি প্রতি মিটার দৈর্ঘ্যে যদি 2 into 10 to the minus 7 নিউটন কি বল আকর্ষণ বল ক্রিয়া করে। অবভিয়াসলি আকর্ষণ কেন বললাম? কারণ যেহেতু দুজনের ডিরেকশন, কাইনেটিক ডিরেকশন একই দিকে, তাদের আকর্ষণ। 2 into 10 to the minus 7 নিউটন আকর্ষণ বল ক্রিয়া করে, তবে এক একটি প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলা হয় থাকে। তো এই যে I1 I2 যে প্রবাহটা, সেটাকে আমরা বলে থাকি। আমি আবার বলছি, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের ডেফিনিশন পেয়ে থাকি। I equals to 1, R equals to 1, তাই তো? and F equals to the I equals to 1 আর R equals to 1 হয়, then F equals to, এটা দেখতে পাচ্ছ, 0 by 2 pi, that is 4 pi into 10 to the minus 7 by 2 pi নিউটন পার মিটার। সো F equals to এটা দাঁড়ায়, সেটা কত? F equals to এটা দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে আমার 2 pi into 10 to the minus 7, তাই তো? তাহলে ঘটনা হচ্ছে, যদি দুটি তার মানে কি যদি 1 মিটার দূরত্বের ব্যবধানে রাখা হয় এবং তাদের মধ্য দিয়ে যদি একই দিকে একটা স্থির মানের তড়িৎ প্রবাহিত হয় এবং প্রবাহিত হলে পরে যদি তাদের মধ্যে 2 pi into 10 to the minus 7 প্রতি মিটার দৈর্ঘ্যে 2 pi into 10 to the minus 7 নিউটন বল ক্রিয়া করে তাদের মধ্যে, তাহলে পরে তারই মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সে প্রত্যেকটা তড়িৎ প্রবাহকে বলা হয় 1 অ্যাম্পিয়ার করে। সো এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের ডেফিনিশন, যেটা আমরা এখান থেকে পেয়ে থাকি। এবং ছোটবেলায় আমরা যখন ক্লাস 10 অ্যাম্পিয়ার পড়েছিলাম, তখন কিন্তু আমরা অ্যাম্পিয়ারের সেরকম কোনো ডেফিনিশন পাইনি। আমরা শুধু বলেছিলাম যে কুলম্ব পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কোনো তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে যতটা পরিমাণে চার্জ, যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। বাট অ্যাম্পিয়ারের যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা বা অ্যাকচুয়াল থেকে বড় কথা আরেকটা টাইপের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পেলাম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকেও আছে এটা, সো এটা দেখে নিও। সো দেখে নাও একবার ডেরিভেশনটা গোটাটা ভালো করে।
Okay, so let us discuss about the last and very interesting topic, that is সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়ারত টর্ক এর ভ্যালু আমরা বার করব। তো এখানে ফিগার 4 এটা দেখতে পাচ্ছ, আমরা একটা প্রবাহ কুণ্ডলী নিয়েছি এবং অবভিয়াসলি এটা আয়তাকার শেপের একটা প্রবাহ কুণ্ডলী, ঠিক আছে? তো আয়তাকার মানে কিছু তার নিয়ে আমরা এরকম একটা শেপ দিয়েছি এবং সেই তার এবং সেই যে তারটা এবং এবং এটা অবভিয়াসলি একটা তার, তো তার মধ্যে দিয়ে কি হচ্ছে, একটা আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কারেন্ট প্রবাহটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, মানে এরকম ভাবে, সো লাইক অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ওকে, প্রবাহিত হচ্ছে। তো এখানে যে আয়তাকার ব্লকটা যে মানে পরিবাহীটা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে PQRS। যে PQRS এর PQ এবং RS যে এই দুটো দেখতে পাচ্ছ, দ্যাট ইজ PQ আর RS। এই PQ আর RS এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে L, তাই তো? PQ আর RS যেটা, দ্যাট ইজ PQ RS টা হচ্ছে L এবং QR এবং হচ্ছে SP এটা হচ্ছে B, ব্রেথটা হচ্ছে B। ওকে, QR এবং SP এর যে ব্রেথটা সেটা হচ্ছে B। সুতরাং আয়তাকার পাতের যে ক্ষেত্রফল এটা হবে, আয়তাকার পাতের যে ক্ষেত্রফল, দ্যাট ইজ এরিয়া A, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, দ্যাট ইজ LB। আয়তাকার পাতের ক্ষেত্রফল যেটা এরিয়া যেটা হচ্ছে, সো A ইকুয়ালস টু হোয়াট, A ইকুয়ালস টু এটা হয়ে থাকে সেটা হচ্ছে LB। ওকে, আচ্ছা, এখন এই আয়তাকার পাতটিকে আমরা B ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা এভাবে স্থাপন করলাম, মানে এরকম ম্যাগনেটিক ফিল্ড লাল কালিতে যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। সো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা এই ব্লকটাকে এখানে প্লেস করলাম, ঠিক আছে? যদি প্লেস করা হয়, প্লেস করলে যেটা হয়ে থাকে, দেখা যায় যে PQ এবং RS যে বাহু দুটো, PQ এবং RS যে বাহু দুটো আছে সেটা যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি অভিলম্বে থাকে বা 90 অ্যাঙ্গেল করে থাকে B ভেক্টরের সাথে, এবং PS এবং QR এই যে দুটো বাহু, এই বাহু দুটো কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে আবার প্যারালালি থাকে, সমান্তরালভাবে থাকে। এবং PQRS যে তলটি, PQRS তলটি আবার চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকছে গোটা তলটি। আচ্ছা, এখন যদি গোটা পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠানো হয় এবং যেহেতু এটা একটা তড়িৎ পরিবাহী এবং তড়িৎ পরিবাহী তার, তো কাজে তড়িৎ পরিবাহী তারের ক্ষেত্রে যে সূত্রটা প্রযোজ্য হয়, দ্যাট ইজ BIL sin আলফা, তো সেখানে BIL sin আলফা প্রযোজ্য হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই তড়িৎবাহী যে তারটা, মানে এই যে শেপটা দেওয়া হয়েছে, তার দিয়ে মোটামুটি এরকম শেপ দেওয়া হয়েছে, তার লেন্থ হচ্ছে এই দুটো আর ব্রেথ হচ্ছে এই দুটো। এখন প্রশ্ন হচ্ছে লেন্থ ওয়াইজ এবং ব্রেথ ওয়াইজ ওর উপরে প্রযুক্ত যে বলটা, সেই প্রযুক্ত বলের মানটা আমাকে বের করতে হবে, দেখতে হবে যে লেন্থ ওয়াইজ আর ব্রেথ ওয়াইজ প্রযুক্ত বলের মানটা কেমন আসে, সেটা আমাদের হচ্ছে এখানকার আলোচ্য বিষয়। তো যাই হোক, যদি একটু ভালো করে ফলো করো, দেখতে পাবে এই যে PS এবং QR এই যে দুটো বাহু, এই দুটো বাহু ম্যাগনেটিক ফিল্ডের কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। তো যেহেতু দ্য ফার্স্ট কেস নাম্বার 1, কি বাহু এর কথা বললাম আমি বললাম যে PS এবং QR এই দুটো বাহু যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল হচ্ছে, সো ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল হওয়ার জন্য কি হয়, তার জন্য আলফা যেটা, এই আলফা অ্যাঙ্গেলটা 0 হয়ে যাচ্ছে, আলফা অ্যাঙ্গেলটা 0 হয়ে যাচ্ছে, মানে তো 0 হওয়ার জন্য এই দুটো বাহু মানে PS এবং QR এই দুটো বাহু অনুরূপ কোনো বল অনুভব করবে না, দ্যাটস ওয়াই ওদের মধ্যেকার যে বলটা, ওর উপযুক্ত বলের যে মানটা সেটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দিস কেস নাম্বার 1। নাও কেস নাম্বার 2। কেস নাম্বার 2 কি? কেস নাম্বার 2 হচ্ছে যদি এই আমার PQ আর RS, PQ এবং RS এই দুটো কি খেয়াল করো, তো আমি আগে বলেছি যে PQ আর RS ম্যাগনেটিক ফিল্ডের সাথে অভিলম্ব, দ্যাট মিন্স এখানে আলফা যেটা, সেই আলফাটা কত, আলফাটা হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তখন সেক্ষেত্রে F ইকুয়াল টু যেটা হবে, সেক্ষেত্রে F ইকুয়াল টু যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে BIL। F ইকুয়াল টু যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে BIL। এই যে লটা, এই লটা কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে এই যে লেন্থটা L কেন লিখলাম, তার কারণ হচ্ছে যে লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে L, তো সেক্ষেত্রে F ইকুয়াল টু BIL এইটা প্রযোজ্য হচ্ছে। এবং যদি ফোর্সের ডিরেকশন দেখা যায়, তাহলে পরে দেখা যায় যে RS যেটা, সেই RS বরাবর যে ফোর্সটা, সেই ফোর্সটা ওদিকে থাকবে এবং এদিকে যেটা ফোর্সটা মানে হচ্ছে আমার এই PQ বরাবর যে ফোর্সটা সেটা এদিকে থাকবে। ইট মিন্স সাপোজ যদি এই ব্লকটা হয়, এই যদি সেই ব্লকটা হয়, তাহলে এই ফোর্সটা এদিকে থাকছে, এই ফোর্সটা এদিকে থাকছে, মানে এরকম ভাবে, তাই তো? এই ফোর্সটা এদিকে আর এই ফোর্সটা এদিকে। যদি এরকম দুটো ফোর্স এরকম ভাবে ক্রিয়া করে কোন একটা জিনিসের উপরে, তাহলে তার মধ্যে একটা ঘূর্ণন তৈরি হবে, তাই তো? তার মানে ওর মধ্যে রোটেশন হবে। সো এই হচ্ছে ঘূর্ণন। তার মানে আমরা জানি যে বলের ঘূর্ণন প্রতিটা টর্ক, তার মধ্যে এখানে একটা কি কাজ করে, তার মানে ওর মধ্যে একটা টর্ক কাজ করবে, তাই না? তার মানে ওর মধ্যে কি ধরনের একটা কাজ করবে, দ্যাট ইজ ওর মধ্যে যেটা কাজ করবে সেটা হচ্ছে টর্ক। তাহলে এখন যে টর্ক, তাহলে এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টর্ক বার করা। দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টর্ক?
সো টর্ক টাও ভেক্টর দ্যাটস ইকুয়ালস, আমরা জানি টর্ক কি, টর্ক হচ্ছে বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব, তাই তো, তাদের মধ্যে এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে একটা বলের প্রয়োগ বিন্দু, এই হচ্ছে একটা বলের প্রয়োগ বিন্দু। তো এদের দুজনের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, এটা। এবং এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা হলো স্মল বি। কেন? কারণ এইটা হচ্ছে এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে এই যে ব্রেথের প্যারালাল। দ্যাটস ওয়াই টাও ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি বি ক্রস এফ, বি ক্রস এফ, টাও ভেক্টর ইকুয়াল লিখতে পারি বি ক্রস এফ। কিন্তু ঘটনা হচ্ছে এফ মানে ফোর্সটা, আমরা জানি যে এই যে লাইনটা মানে এটা কার প্যারালাল, এটা হচ্ছে এটা প্যারালাল, তো এই দুটোর প্যারালাল। এবার এই দুজনের উপর তো কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। কেন ফোর্স অ্যাপ্লাই হয়নি? তার কারণটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে এই দুজনের সাথে সমান্তরাল। তো যেহেতু এখানে কোনো রকম কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটার সাথে কোনো রকম কোনো অ্যাঙ্গেল করিনি, তাই তো, মানে হচ্ছে প্যারালাল ওয়েতে আছে এখানে। সো দ্যাটস ওয়াই টাও ইকুয়াল টু বি ক্রস এফ, মানে বি এফ, সরি এই যে ফোর্সটা, সরি বলবো না, এই যে ফোর্সটা দেখতে পাচ্ছ, সরি, সেই ফোর্সটা হচ্ছে বি ভেক্টরের সাথে অভিলম্ব হয়ে আছে। কিরকম? এটা যদি বি ভেক্টর, যদি এটাকে বিটাকে অ্যাজ ভেক্টর ট্রিট করা হয় মাঝখানে, তাহলে এই ফোর্সের ডিরেকশন হচ্ছে ওদিকে, মানে ভিতর দিকে চলে যাচ্ছে। কারণ মানে ছবিটা যদি দেখা যায়, তাহলে এই ফোর্সটা এদিক থেকে ভেতরে চলে যাচ্ছে, আর এই ফোর্সটা এদিক থেকে এদিকে আসতেছে, তাই না? এই ফোর্সটা এদিক থেকে এদিকে আসছে, মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাই হোক, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে করে আছে। দ্যাটস ওয়াই আমরা টাও দ্যাটস ইকুয়ালস টু কি বলতে পারি, দ্যাটস ইকুয়ালস টু অনলি বিএফ। টাও ইকুয়ালস টু অনলি, এখানে কি বলা যায় বিএফ, মানে ভেক্টর ছাড়া যে ট্রিটমেন্টটা করা হয়, তাহলে টাও ইকুয়াল টু যেটা হবে শুধুমাত্র হচ্ছে আমার বিএফ। আশা করি বুঝতে পারছি। আরেকবার বলছি আমি যে টর্ক হচ্ছে বল এবং তাদের যে মধ্যবিন্দু মানে প্রয়োগ বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব। তো কোথায় কোথায় বিন্দুটা প্রয়োগ হলো দেখো, আমি ডট করে দিয়েছি। তাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে বি, তাহলে অবভিয়াসলি যেটা বলে সেটা বি ক্রস। এবার বি আর এফ এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে ছবিটা দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে দুজনের মধ্যে। একটা ফোর্স ওদিকে ভিতরে যাচ্ছে, একটা এইদিকে আসতেছে, তাহলে তার মধ্যে একটা ঘূর্ণন গতি সঞ্চার হচ্ছে, তাই তো। এবং যেহেতু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এদের মধ্যে, তো দ্যাটস ওয়াই টাও ইকুয়ালস টু অনলি যেটা পাবো সেটা হচ্ছে বি ইন্টু এফ। ওকে ওকে, সো টাও যেটা হবে সেটা কি, টাও যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, দ্যাট ইজ বি ইন্টু এফ। ফাইন। সো নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? তাহলে এখানে, তাহলে আমরা তো বার করতে হচ্ছে এর জন্য টাও, মানে কার জন্য টাওটা বার করছি আমরা, পি কিউ আর এস এর জন্য। সো টাও ইকুয়ালস টু এফ কত ছিল, এফ ছিল হচ্ছে আমার বিআইএল। ওকে, বিআইএল, আর এখানে বি চলে আসলো, তাই তো, আর এখানে বি চলে আসলো। সো টাও দ্যাটস ইকুয়ালস টু বিআই। আচ্ছা, এবার এল বি, এই এল বি মানে কত, এ। সো টাও ইকুয়ালস টু চলে আসলো বিআইএ। সো টাও দ্যাট ইজ হোয়াট, টাও ইকুয়ালস টু চলে আসলো দ্যাট ইজ বিআইএ। দিস ইজ বিআইএ। ওকে ফাইন। সো টাও ইকুয়ালস টু বিআইএ। এখন সাপোজ যদি আমরা ভেক্টর ফর্মটা নিয়ে আলোচনা করি এখানে, দেন হোয়াট উইল বি দ্য ভেক্টর ফর্ম অফ দ্য টাও? দ্যাট ইজ সাপোজ যদি আমরা মনে করি যদি বি আর এফ এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা যদি আমার অভিলম্ব যদি না হতো, then tau will be what? এটা হচ্ছে বাই ভেক্টর ফর্ম। সো ভেক্টর ফর্ম যেটা হবে সেটা কি? সো ভেক্টর ফর্মটা যেটা হবে সেটা দেখা যাক। সো ভেক্টর ফর্ম হবে টাও ভেক্টর ছিল what? b cross f. ওকে, টাও ইকুয়ালস টু b cross f. সো b cross what is the value of f? f যেটা ছিল সেটা কত, সেটা হচ্ছে BIL, ঠিক? সো BIL, ফাইন। ওকে, সো f is what? f is BIL. So finally what we get, that is tau, that is BIA. So tau vector, আচ্ছা tau vector বলে আমরা ক্রস প্রোডাক্ট একবারে বসাই, তাহলে পরে b cross f থাকার জন্য আমরা এখানে পাচ্ছি BF। আচ্ছা এটা লিখি নি আগে। সো BF sin theta। ওকে, সো tau vector that's equals to, so this is what is BF? আমরা দেখব BF মানে কি হয়, BIL হয়, BIA। সো BIA sin theta। So tau vector equals to I into third bracket এর মধ্যে যেটা হবে, first bracket এর মধ্যে, that is A cross B. What is A? A is nothing but an area vector. What is A? A is nothing but, মানে এখানে যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে সেই এরিয়াটাকে যদি অ্যাজ এ ভেক্টর ট্রিট করা হয়, তাহলে পরে আমরা যেটা পাচ্ছি that is এরিয়া ভেক্টর। সেটা তোমরা জানো, আমরা অলরেডি একটু স্টাডিজে পড়ে এসেছি, আসলে বুঝতে পারছো। তাহলে এখানে B আর F, BF sin theta, এবার জাস্ট F এর জায়গায় BILB বসাই, আর আমরা F এর জায়গায় হচ্ছে BIL বসাবো। তাহলে BILB মানে হচ্ছে LB মানে হচ্ছে A। সো tau equals to A cross B। আচ্ছা, সাপোজ এবার এটা হচ্ছে ওয়ান টার্ন, যদি এখানে একটা তার দিয়ে যদি আমরা তৈরি করি, এখানে যদি এখানে একটা তারের বদলে n সংখ্যক তার থাকে, তাহলে পরে এখানে কি হবে, তাহলে সেটা n দিয়ে গুণ হয়ে যাবে। সো IN into A cross B, IN into A cross B। ওকে, সো IN into A cross B। সো দিস ইজ দ্য টর্ক অ্যাপ্লাইড অন দ্য কারেন্ট লুপ, ঠিক আছে? তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড,
in a uniform magnetic field. Okay, fine. So,